আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিক উদ্দিন, প্রাক্তন প্রভাষক ও লেখক, হিসাব বিজ্ঞান পরিচালক, আরইউ অ্যাকাউন্টিং মেথড। আজকে আমাদের ক্লাসের বিষয় অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন, দ্বিতীয় ক্লাস, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম নিত্য মজুদ পদ্ধতি বা অবিরত মজুদ পদ্ধতি। যে পদ্ধতিতে যে কোনো কারণে পণ্যের আগমন বা নির্গমনের সাথে সাথে মজুদ পণ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণ করে দেখানো হয় তাকে নিত্য মজুদ পদ্ধতিতে বলে। যে পদ্ধতিতে যে কোনো কারণে পণ্যের আগমন বা নির্গমনের সাথে সাথে মজুদ পণ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণ করে দেখানো হয় তাকে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি বলে। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে এই অধ্যায়ে অঙ্ক করতে গেলে, জার্নাল করতে গেলে তার আগে আমাদের তিনটা জিনিস লক্ষ্য করতে হবে। এক হচ্ছে আমাদের কোন পদ্ধতিতে করতে হবে, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম না পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তারপরে গাড়ি ভাড়া কে দেবে, এফওবি শিপিং পয়েন্ট যদি লেখা থাকে বায়ার পেজ দ্য ফ্রাইট কস্ট, ক্রেতা গাড়ি ভাড়া বহন করবে, ক্রেতার বইতে গাড়ি ভাড়ার জন্য যাবে হবে। আর এফওবি ডেস্টিনেশন লেখা থাকলে সেলার পেজ দ্য ফ্রাইট কস্ট, বিক্রেতা গাড়ি ভাড়া প্রদান করবে, বিক্রেতা তার বইতে ডেলিভারি এক্সপেন্স বা ট্রান্সপোর্টেশন আউট, ক্যারেজ আউট যে কোনো একটা লিখবে। আর হচ্ছে টার্মস কি লেখা আছে, যদি বাকিতে ক্রয় বিক্রয় করার সময় লেখা থাকে 210N30, তার মানে ক্রয় পরবর্তী 10 দিনের মধ্যে যদি মূল্য পরিশোধ করা হয় তাহলে 2% বাট্টা পাওয়া যাবে। আর 10 দিনের মধ্যে যদি পরিশোধ না করা যায় সেক্ষেত্রে অবশ্যই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে বাট্টা পাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার করতে গেলে তিনটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের লেনদেনগুলো কিভাবে চাপেদা করা হয় সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা যদি নগদ টাকা, যেমন মিস্টার রাসেল ইনভেস্টেড ক্যাশ টাকা 5,000 অ্যান্ড গুডস টাকা 2,000 ইন দ্য বিজনেস। মিস্টার রাসেল নগদ 5,000 টাকা এবং 2,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো। তো আমরা যেহেতু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা জার্নাল করব, সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে আমরা যখন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম করেছি সেক্ষেত্রে পণ্য ক্রয়কে আমরা 4 ফর এক্সপেন্স, খরচ হিসাবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট করেছি। আর এখন আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে 3 ফর অ্যাসেট পারচেস, ইনভেন্টরি নামে অ্যাসেট এ প্লাস ডেবিট করব। তো দ্যাট মিন্স পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পণ্যদ্রব্য ক্রয়কে 4 ফর এক্সপেন্স পারচেস নামে ডেবিট না করে 3 ফর অ্যাসেট পারচেস, এই ইনভেন্টরি নামে অ্যাসেট দেখাবো। এটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা 3 ফর অ্যাসেটস পারচেস সম্পত্তি ক্রয় হিসেবে গণ্য করব। তো ঠিক আছে, এখন যেহেতু ক্যাশ টাকায় এবং পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে 1 ফর ক্যাপিটাল কন্ট্রিবিউশন, ক্যাপিটাল কথাটি মুখে আসছে, ক্যাপিটাল সি প্লাস, ক্রেডিট 7,000, ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে কিভাবে, নগদে, ক্যাশ এ প্লাস ডেবিট, এবং পণ্যদ্রব্য আনার কারণে ইনভেন্টরি এ প্লাস ডেবিট। গত ক্লাসে বলেছি যে আসলে আমাদের দেশের ম্যাক্সিমাম বইতে সব মার্চেন্ডাইজ ইনভেন্টরি লেখা আছে। কাইসোকিমেল 10th এডিশন থেকেই মার্চেন্ডাইজ ইনভেন্টরি না লিখে শুধু ইনভেন্টরি লিখেছে। তো আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখলেও হবে, শুধু ইনভেন্টরি লিখলেও হবে। তারপরে দ্বিতীয় ট্রানজ্যাকশন ফর মার্চেন্ডাইজ পারচেস অর গুডস পারচেস, পণ্যদ্রব্য ক্রয়ের জন্য। তো পারচেস মার্চেন্ডাইজ ফ্রম ওয়াই কোম্পানি টাকা 800, এফওপি শিপিং পয়েন্ট টার্মস 210N30। তার মানে আমরা এখানে 800 টাকার পণ্যদ্রব্য বাকিতে ক্রয় করলাম। এখানে যদিও অন অ্যাকাউন্ট লেখা নেই, নাম লেখা আছে। শুধু তাই নয়, এখানে টার্মস দেওয়া আছে 210N30। টার্মস দেওয়ার অর্থই যে ক্রেতাকে কনভিন্স করার জন্য, দ্রুত টাকা পরিশোধে উৎসাহিত করার জন্য এই যে বাট্টার যে অফার দেওয়া হয়েছে যে ক্রেতা যদি ক্রয় পরবর্তী 10 দিনের মধ্যে পরিশোধ করে দেয় তাকে 2% ছাড় দেওয়া হবে। এবং এফওপি শিপিং লেখা আছে, সেহেতু
ক্রেতা, দ্যাট মিন্স আমরা এখানে ক্রেতা, আমরা গাড়ি ভাড়া প্রদান করব। তাহলে ক্রয়ের জন্য হ্যাঁ, এটা 3 ফর অ্যাসেট পারচেস। অ্যাসেটস কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এখানে অ্যাসেটসের নাম ইনভেন্টরি, ইনভেন্টরি এ প্লাস ডেবিট, ইনভেন্টরি অ্যাসেট বাড়ছে কিভাবে, বাকিতে অ্যাকাউন্টেবল এল প্লাস ক্রেডিট। তারপরে ফ্রাইট চার্জ অন পারচেস গুডস, ক্রয়কৃত পণ্য পরিবহন খরচের জন্য পেড ফ্রাইট অফ টাকা 50 অন মে টু পারচেস। মে 2 তারিখে যে আমরা পণ্য দ্রব্য ক্রয় করেছিলাম, এই জন্য আমরা 3 তারিখে আমরা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসছি। যেহেতু আমরা পণ্য দ্রব্য ক্রয়কে এখানে ইনভেন্টরি নামক অ্যাসেট দেখাচ্ছি, তাই আমরা এসএসসি এবং এইচএসসিতে আমরা যারা কমার্স পড়েছি তা আমরা অবশ্যই জানি কোনো সম্পত্তি ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক যত খরচ আছে সব ওগুলোকেও ওই সম্পত্তি নামে ডেবিট করতে হয়। দ্যাট মিন্স ওই সম্পত্তি ক্রয়টা যেমন মূলধন জাতীয় ব্যয়, ঠিক একইভাবে ওই সম্পত্তি ক্রয় সংক্রান্ত যত ব্যয় আছে সেগুলো মূলধন জাতীয় ব্যয়। তো ওইগুলো এখানে যেহেতু ইনভেন্টরি সম্পত্তি ক্রয়কৃত সম্পত্তি আনতে যে গাড়ি ভাড়া দিচ্ছি, তাই ইনভেন্টরি এ প্লাস ডেবিট হবে 50 টাকা। ইনভেন্টরি অ্যাসেট বাড়ছে কিভাবে, নগদে, ক্যাশ এ মাইনাস ক্রেডিট। তারপরে ফর পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস, দ্যাট মিন্স আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দিলাম। তো শ্রেণীর শিক্ষার্থী, আমরা যেহেতু ক্রয় করার সময় এখানে অ্যাসেট পারচেস হিসাবে গণ্য করেছি, তাই এখানে ফেরত দেওয়া মানে অ্যাসেটস কমে গেল। তো এটাও হচ্ছে 3 ফর অ্যাসেট পারচেস। অ্যাসেটস কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এখানে অ্যাসেটসের নাম ইনভেন্টরি, ইনভেন্টরি অ্যাসেট কমে যাচ্ছে, ক্রেডিট, ইনভেন্টরি অ্যাসেট কমে গেল কিভাবে, আমি যে বাকিতে অ্যাসেট কিনেছিলাম সেই অ্যাসেট ফেরত দিলাম, তো অ্যাকাউন্টেবল দায় কমে গেল, অ্যাকাউন্টেবল এল মাইনাস ডেবিট। তারপরে আমরা যদি এখন ফর পেমেন্ট টু সাপ্লাই উইদিন ডিসকাউন্ট পিরিয়ড, আমরা যদি বাট্টা সময়ের মধ্যে এখন ক্রয় বাবদ দেনাটা যদি পরিশোধ করি সেক্ষেত্রে কি জার্নাল হবে। তো এটা 7 ফর লাইবিলিটিস পেড। 7 ফর লাইবিলিটিস পেড, দায় পরিশোধের জন্য, যেহেতু লাইবিলিটিস কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এখানে লাইবিলিটিস নাম অ্যাকাউন্টেবল এল মাইনাস, তাই ডেবিট, অ্যাকাউন্টেবল দায় কমে যাচ্ছে কিভাবে, নগদে, ক্যাশ এ মাইনাস ক্রেডিট। শ্রেণীর শিক্ষার্থী, এখানে যেহেতু আমরা ইনভেন্টরি অ্যাসেট ক্রয় বাবদ দেনা পরিশোধ করতে যেয়ে ছাড় পাচ্ছি, তাই এখানে পারচেস ডিসকাউন্ট হবে না। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা যদি বাট্টা সময়ের মধ্যে পরিশোধ করি তখন আমরা পারচেস ডিসকাউন্ট নামক আর প্লাস দেখাই, কিন্তু এখানে যেহেতু সম্পত্তি ইনভেন্টরি নামক সম্পত্তি ক্রয় বাবদ দেনা পরিশোধ করতে যেয়ে আমরা ছাড় পাচ্ছি, তাই এই ছাড় পাওয়াটা পারচেস ডিসকাউন্ট আর প্লাস না হয়ে ইনভেন্টরি অ্যাসেটকে কমায় দেখাতে হবে। ইনভেন্টরি অ্যাসেটের মূল্য কম পড়লো, ক্রয় মূল্যটা কম পড়লো, আমি কমে কিনতে সক্ষম হলাম, শেষ পর্যন্ত সম্পত্তিটা কম দামে কিনতে সক্ষম হলাম ছাড় পাওয়ার কারণে। তো শ্রেণীর শিক্ষার্থী, তারপরে যদি আমরা ইফ পেমেন্ট টু সাপ্লাই আফটার ডিসকাউন্ট পিরিয়ড, যদি আমরা বাট্টা সময়ের পরিশোধ পরে করি তাহলে আমরা ছাড় পাবো না। 7 ফর লাইবিলিটিস পেডস, এখানে লাইবিলিটিসের নাম অ্যাকাউন্টেবল এল মাইনাস ডেবিট, অ্যাকাউন্টেবল দায় কমে যাচ্ছে কিভাবে, নগদে, ক্যাশ এ মাইনাস ক্রেডিট। তারপরে এখানে আমরা এখন বিক্রয় সংক্রান্ত জার্নালগুলো বুঝবো পারফিশাল ইনভেন্টরি সিস্টেমে। তো বিক্রয়, আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে দেখেছি যে বিক্রয় করার সময় একটাই জার্নাল, 5 ফর রেভিনিউ, সেলস রেভিনিউ আর প্লাস ক্রেডিট, এবং বাকিতে ক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভেবল এ প্লাস ডেবিট। এখানেও তাই হবে। এখানে লক্ষণীয় যে যেহেতু আমরা পারফিশাল সিস্টেমে ক্রয় করার সময় ইনভেন্টরি নামক অ্যাসেট বৃদ্ধি করে দেখাচ্ছি, তাই বিক্রি করার সময় এখানে 2টা জার্নাল হবে। একটা হচ্ছে বিক্রয় মূল্যে, সেটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেমে যেটা হতো ওইটাই এখানে হবে, যে অ্যাকাউন্ট রিসিভেবল এ প্লাস ডেবিট, সেলস আর প্লাস ক্রেডিট। আর এখানে বিশেষ লক্ষণীয় যে বিক্রয়ের সময় 2টা জার্নাল হবে, একটা সেলস প্রাইসে আর একটা হচ্ছে কস্ট প্রাইসে। তো কস্ট প্রাইসে ইনভেন্টরি অ্যাসেটকে কমানোর জন্য, যেহেতু আমরা ক্রয় করার সময় ইনভেন্টরি অ্যাসেটকে বৃদ্ধি করে দেখা
দেখাচ্ছি, তাই বিক্রি করার সময় ইনভেন্টরি অ্যাসেটকে কমায়ে আর একটা জার্নাল করতে হবে, সেটা কস্ট প্রাইসে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। এখন ইনভেন্টরি অ্যাসেট কমে যাচ্ছে, আমরা সেটা স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হচ্ছে কেন? শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এখানে ইনভেন্টরির সাথে আমাদের একটা কস্ট অফ গুডস সোল্ডের একটা রিলেশনশিপ আছে, যে ইনভেন্টরি অ্যাসেট কমলে কস্ট অফ গুডস সোল্ড বাড়ে। ইনভেন্টরি অ্যাসেট কমলে কস্ট অফ গুডস সোল্ড বাড়ে, আর ইনভেন্টরি অ্যাসেট বাড়লে কস্ট অফ গুডস সোল্ড কমে। আমরা পরে একটা ইকুয়েশনের মাধ্যমে, কস্ট অফ গুডস সোল্ডের ইকুয়েশনের মাধ্যমে জিনিসটা আমরা প্রুভ করবো ইনশাল্লাহ। তো আমরা বুঝলাম পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে বিক্রয়ের জন্য দুইটা যাবে, একটা সেলস প্রাইস নিয়ে আর একটা হচ্ছে কস্ট প্রাইস নিয়ে। তো তারপর যদি আমরা বিক্রয়কৃত পণ্যের গাড়ি ভাড়া প্রদানের জন্য পেড ফ্রাইট টাকা 50 অন মে ফর সেলস, দ্যাট মিন্স যদি আমরা বিক্রয় করার সময় যদি এফওবি ডেস্টিনেশন লেখা থাকে, এই যে এখানে যেহেতু মে 4 তারিখে আমরা সোল্ড মার্চেন্ডাইজ টু জেড অন অ্যাকাউন্ট টাকা 900 এফওবি ডেস্টিনেশন, দ্যাট মিন্স বিক্রয় করার সময় যদি এফওবি ডেস্টিনেশন লেখা থাকে, আমি বিক্রেতা হিসাবে আমি গাড়ি ভাড়া দেব, তাহলে ফর এক্সপেন্স, এক্সপেন্সের নাম ডেলিভারি এক্সপেন্স, ই প্লাস ডেবিট, আর যেহেতু এটা নগদে পরিশোধ করছি, ক্যাশ এ মাইনাস ক্রেডিট। তারপরে ফর সেলস রিটার্ন অর রিটার্ন ইনওয়ার্ড, বিক্রয় বা আন্তঃফেরতের জন্য, তাহলে এক্ষেত্রে দুইটা জার্নাল হবে, যেহেতু আমরা বিক্রি করার সময় দুইটা জার্নাল করেছি, একটা সেলস প্রাইসে আর একটা কস্ট প্রাইসে, তাই বিক্রয় ফেরতের ক্ষেত্রে দুইটা জার্নাল হবে, একটা হবে সেলস প্রাইসে আর একটা হচ্ছে কস্ট প্রাইসে। তো প্রথমে সেলস প্রাইসে যে জার্নালটা হবে, এটাও 5 ফর রেভিনিউ, রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এখানে রেভিনিউর নাম হচ্ছে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস, এটা হচ্ছে রেভিনিউ ডিক্রিজ। এটা সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সের পরিচয়, এটা হচ্ছে সেলস রেভিনিউকে ডিক্রিজ করে, তাই এই সেলস রিটার্ন অ্যালাউন্সেস আর মাইনাস ডেবিট। আর যদি নগদে বিক্রি করে থাকি, তাহলে এখন ক্যাশ ফেরত দিতে হবে, ক্যাশ এ মাইনাস ক্রেডিট। আর যদি বাকিতে বিক্রি করে থাকি, বিক্রি করার সময় অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট ইনক্রিজ হয়েছে, তাই অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট এখন ডিক্রিজ করে দেখাতে হবে, তাহলে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর ফেরত আসলে আরেকটি জার্নাল হবে, সেটা হচ্ছে আমরা বিক্রি করার সময় যেহেতু ইনভেন্টরি অ্যাসেটকে ডিক্রিজ করে দেখিয়েছিলাম, তাই এখন ফেরত আসার কারণে ইনভেন্টরি অ্যাসেটকে ইনক্রিজ করে দেখাতে হবে, সেক্ষেত্রে জার্নাল হবে ইনভেন্টরি এ প্লাস ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ই মাইনাস ক্রেডিট। তার মানে আমি কিছুক্ষণ আগে বললাম যে ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস সোল্ডের সম্পর্ক বিপরীত। যেহেতু বিক্রি করার সময় আমরা ইনভেন্টরি অ্যাসেট কমিয়ে দেখেছিলাম, তখন কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হয়েছিল, আর এখন ফেরত আসার কারণে যেহেতু ইনভেন্টরি অ্যাসেট বৃদ্ধি করে দেখাতে হচ্ছে, ইনভেন্টরি অ্যাসেট বেড়ে যাচ্ছে, তাই কস্ট অফ গুডস সোল্ড ই মাইনাস ক্রেডিট করে দেখাতে হবে, অবশ্যই এটা কস্ট প্রাইসে। কিন্তু আরেকটি গ্রান্টেড অ্যালাউন্স টু পারচেসার, আমরা যদি ক্রেতাকে ছাড় দিই, দ্যাট মিন্স আমি যে পণ্য বিক্রি করেছি সেটা যদি গণনায় কম হয় বা দেখা যাচ্ছে সেক্রেটলি গুডসে মানে ডিফেক্ট আছে, তখন ক্রেতা আমাকে যদি আপত্তি জানায় যে এই ব্যাপার গণনায় কম হয়েছে অথবা পণ্যের ভিতরে সূক্ষ্মভাবে ত্রুটি আছে, তখন আমার সুনাম রক্ষার্থে অবশ্যই আমি কিছু ছাড় দিয়ে দেবো। দেনা পরিশোধ করার পূর্বেই যে ছাড় সেটার নামই অ্যালাউন্স, তাহলে এটাও ফেরতের জার্নাল হবে। তো ফেরতের জার্নাল হচ্ছে দুইটা, কিন্তু ছাড় দেওয়ার কারণে একটা জার্নাল হবে, শুধু ছাড় দেওয়ার কারণে একটা জার্নাল হবে। 5 ফর রেভিনিউ, রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এখানে রেভিনিউর নাম হবে সেলস রিটার্ন অ্যালাউন্স, এটা রেভিনিউ ডিক্রিজ, সেলস রিটার্ন অ্যালাউন্সেস আর মাইনাস ডেবিট, এবং বিক্রয় ফেরত আসার কারণে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাকাউন্ট রিসিভেবল এ মাইনাস ক্রেডিট। তারপরে ফর কালেকশন ফ্রম কাস্টমার উইদিন ডিসকাউন্ট পিরিয়ড, বাট্টার সময়ের মধ্যে দেনাদারের নিকট থেকে আদায় হলে, তো এটা আমরা পিরিয়ডিক সিস্টেমে যে জার্নাল শিখে এসেছি সেটাই। 6 ফর রিসিভেবল কালেকশন, রিসিভেবল কথাটি মুখে উচ্চারণ হচ্ছে রিসিভেবল, এখানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল এ মাইনাস ক্রেডিট। আর যেহেতু আমরা ছাড় দিচ্ছি, ছাড় দেওয়াটা হচ্ছে ডিসকাউন্ট এক্সপেন্স স্বাভাবিকভাবে, কিন্তু এখানে সেলস ডিসকাউন্ট লেখা প্রচলন, সেলস ডিসকাউন্ট ই প্লাস ডেবিট, ক্যাশ এ প্লাস ডেবিট।
তারপরে ফর কালেকশন ফ্রম কাস্টমার আফটার ডিসকাউন্ট পিরিয়ড, 12টার সময়ের পরে যদি আমাদের পাওনা টাকা আদায় হয় সেক্ষেত্রে ডিসকাউন্ট কার্যকারী হবে না। দ্যাট মিনস ওটাও 6 ফর রিসিভেবল কালেকশন, যথারীতি ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তারপরে আমরা এখন এটা আমরা যে যে জার্নাল বুঝলাম, এটা হচ্ছে গ্রস বেসিস। দ্যাট মিনস বিক্রি করার সময় আমরা হচ্ছে মোট মূল্য দেখিয়ে জার্নাল করলাম, এটাকে গ্রস বেসিস বলে। তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব নিত্য বা অবিরত মজদুর শুধুমাত্র ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণ। দ্যাট মিনস আমরা গত ক্লাসে আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে নিড বেসিস কি জার্নাল হবে সেটা আমরা দেখেছি। এখন দেখব পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে নিড বেসিস জার্নাল কীরকম হবে। সেটা হচ্ছে যে এখানে লক্ষণীয় যে আমি যখন বিক্রেতা নিড বেসিস হিসাবভুক্ত করে না, কারণ বিক্রেতা তো জানে না যে ক্রেতা সময় মতো টাকা পরিশোধ করবে কি করবে না। আমি যখন ক্রেতা তখন আমি নিশ্চিত, আমি আমারটা বলতে পারি যে হ্যাঁ আমি পরিশোধ করে দেব ইনশাল্লাহ। আমি যখন মোটামুটি কনফিডেন্স হতে পারি যে আমি সময় মতো পরিশোধ করে দিতে পারবো, তখন আমি নিড বেসিস হিসাবভুক্ত করতে পারি। তো এক্ষেত্রে আমরা নিড বেসিস হিসাবভুক্ত করে দেখাবো। প্রথমে ফর মার্চেন্ডাইজ পারচেস, পণ্য ক্রয়ের জন্য। তো পণ্য ক্রয়ের জন্য আমরা জার্নাল দেখেছি, এখানে জাস্ট টাকার ব্যাপারটা বোঝার ব্যাপার। তার মানে আমি ক্রেতা, আমি যখন মনে করি যে অবশ্যই আমি 12টার সময়ের মধ্যে মূল্য পরিশোধ করে দেবো, তখন আমি মোট মূল্য অ্যাসেট না দেখিয়ে বাট্টাটা পরোক্ষ বাট্টার টাকা দিয়ে, বাট্টার পার্সেন্টেজ দিয়ে হ্রাস করে পরোক্ষভাবে আমরা বাট্টায় দেখাবো। তো এক্ষেত্রে জার্নাল একই হবে, ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর যেহেতু 2% ছিল আগের, এখানে ট্রানজ্যাকশনটা লেখা অমিট আছে। তো এখানে যেহেতু ওখানে বিক্রি করার কেনার সময় 2, 10 and 30 ছিল, তাই এখানে 2% কমে, দ্যাট মিন 98% মূল্যে আমরা ক্রয় মূল্যটা দেখাচ্ছি। 3 ফর অ্যাসেট পারচেস, অ্যাসেট কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, অ্যাসেটের নাম ইনভেন্টরি এ প্লাস ডেবিট, আর ইনভেন্টরি অ্যাসেট বাকিতে কেনা হচ্ছে অ্যাকাউন্টসেবল এল প্লাস ক্রেডিট। তো 800 টাকার 98%, 784 টাকা। তো আমরা কেনার সময় 98% দেখালাম। তারপরে ফর পার্সেল রিটার্নস অ্যান্ড অ্যালাউন্সেস, যেহেতু আমরা কেনার সময় 98% দেখিয়েছি, 2% বাট্টা ইনভেন্টরি অ্যাসেটকে কমায়ে পরোক্ষভাবে বাট্টায় দেখিয়েছি, তাই এখানে ফেরত দেওয়ার সময় আমাদেরকে 98% দেখাতে হবে। তো এক্স কোম্পানি সেন্ড ডেবিট মেমোরেন্ডাম টু ওয়াই ফর শর্টেজ রিটার্ন টাকা 150 ফর ডিফেক্টিভ। আমি ওয়াই কোম্পানির কাছে ফেরত দিলাম। তো সেক্ষেত্রে আমি জার্নাল কি করব, এটাও 3 ফর অ্যাসেট পারচেস, অ্যাসেটস কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, অ্যাসেটের নাম ইনভেন্টরি অ্যাসেট কমে যাচ্ছে, ইনভেন্টরি এ মাইনাস কত টাকা হবে, 150 টাকা ইন্টু 98%, 150 ইন্টু 98%, 147 টাকা। যেহেতু আমি কেনার সময় নিড বেসিস 98% দেখিয়েছিলাম, তাই ফেরত দেওয়ার সময়ও আমরা 98% দেখাবো। 150 টাকার 98%, দ্যাট মিনস 150 টাকার 2%, 3 টাকা বাদ দিলে 147 টাকা হয়। তো স্নেহের শিক্ষার্থী, এখন নিড বেসিসের ক্ষেত্রে পেমেন্টের জন্য কি জার্নাল হবে। আমি যেহেতু বাকিতে ক্রয় করেছি, এখন পেমেন্টের জন্য 7 ফর লাইবিলিটিস পেডস, লাইবিলিটিস কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, লাইবিলিটিস নাম অ্যাকাউন্টসেবল এল মাইনাস ডেবিট, অ্যাকাউন্টসেবল দায় কমে যাচ্ছে কিভাবে, নগদে, ক্যাশ এ মাইনাস ক্রেডিট। তো এখানে যেহেতু আমরা 800 টাকার পণ্য ক্রয় করেছিলাম, ওখানে আমরা 98% দেখিয়েছিলাম, এবং আমরা 150 টাকার পণ্য ফেরত দিয়েছি, সেটাও আমরা 98% দেখিয়েছি। আর এখন আমরা 12টার সময়ের মধ্যে পরিশোধ করতে, এখন আর ডিসকাউন্ট দেখানো
যাবে না। কারণ কি, আমরা যেহেতু ক্রয় করার সময় পরোক্ষভাবে বাট্টাই দেখিয়েছি, তাই বাট্টা সময়ের মধ্যে পরিশোধ করার কারণে আবার দ্বিতীয়বার তো আর আমরা ডিসকাউন্ট পাবো না। তাই সেক্ষেত্রে আমাদের জার্নাল হবে আমাদের যে দেনা ছিল সেখান থেকে ফেরতটা বাদ দিয়ে 637 টাকা হবে। আমরা যদি এইভাবে দেখাই, এই যে 800 মাইনাস 150 ইন্টু 98%, তাও হবে। আবার যে আমরা ক্রয় মূল্য দেখিয়েছিলাম সেখান থেকে ফেরত মূল্য বাদ দিয়ে দেখালেও হবে। তো তার মানে আমরা বাট্টা সময়ের পরিশোধ করার জন্য এখন আর আমরা বাট্টাই দেখাতে পারবো না, যেহেতু ক্রয় করার সময় ইনভেন্টরি অ্যাসেটকে কম দেখিয়ে পরোক্ষভাবে বাট্টাই দেখিয়েছি, তাই এখন বাট্টা সময়ের মধ্যে পরিশোধ করার কারণে আমরা ডিসকাউন্ট আয় দেখাতে পারবো না। আর এখানে বিশেষ লক্ষণীয়, এখন যদি আমরা বাট্টা সময়ের পরে পরিশোধ করি সেক্ষেত্রে কি হবে, যেহেতু আমরা কেনার সময় আমরা বাট্টা সময়ের মধ্যে পরিশোধ করে দেব এটা মনে করে আমরা পরোক্ষভাবে বাট্টায় দেখিয়েছি, আর এখন পরিশোধ করার সময় যেহেতু আমরা বাট্টা সময়ের মধ্যে পরিশোধ করে বাট্টাটা অর্জন করতে পারলাম না, সুতরাং যে ক্রয় করার সময় পরোক্ষভাবে বাট্টায় দেখিয়েছি ইনভেন্টরি অ্যাসেটকে কমিয়ে, কিন্তু এখন যেহেতু বাট্টাটা অর্জন করতে পারলাম না, তাই সেই পরোক্ষভাবে বাট্টায় দেখানো বিষয়টি বাতিল করার জন্য এখন প্রত্যক্ষভাবে ইনভেন্টরি অ্যাসেটকে বৃদ্ধি করে পূর্বের সেই পরোক্ষভাবে দেখানো বাট্টাটি বাতিল করতে হবে। তাহলে এখানে কি জার্নাল হবে, অ্যাকাউন্ট সেবল এল মাইনাস ডেবিট, ইনভেন্টরি এ প্লাস ডেবিট, ক্যাশ এ মাইনাস ক্রেডিট। তার মানে আমরা 800 টাকার পণ্য ক্রয় করেছিলাম, 150 টাকার পণ্য ফেরত দিয়েছিলাম, 650 টাকা বাকি ছিল, কিন্তু এখানে 650 টাকা আমরা পরিশোধ করছি, কিন্তু দেখা যাচ্ছে আমরা যে পরোক্ষভাবে বাট্টায় দেখিয়েছিলাম সেইটা যেহেতু অর্জন করতে পারলাম না, তাই সেই পরোক্ষ আয়ে দেখানো ইনভেন্টরি যে আমরা কম দেখিয়েছিলাম সেই পরোক্ষভাবে দেখানো আয়টা বাতিল করার জন্য এখন প্রত্যক্ষভাবে ইনভেন্টরি অ্যাসেটকে বৃদ্ধি করে দেখাতে হবে। তাহলে শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা নিট বেসিস জার্নাল বুঝতে পারলাম যে পারপিচুয়াল সিস্টেমে কি হবে। তো পরে একটি উদাহরণে এখানে আমরা দেখে নিতে পারবো যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে টোটালি গ্রস বেসিস এবং নিট বেসিসের মধ্যে পার্থক্য কী। তো এটা পার্থক্য আমরা ইতিপূর্বে আলোচনা শেষ করলাম যে নিট বেসিসের ক্ষেত্রে ক্রয় মূল্য কম দেখিয়ে পরোক্ষভাবে বাট্টায় দেখানো হয়, তার মানে 100%-এর জায়গায় 2% যেহেতু ডিসকাউন্ট, তাই 98% মূল্য দেখানো হয়। এই যে এখানে 800 টাকার জায়গায় 2% কম 784 টাকা দেখানো হয়েছে। ঠিক ফেরতের সময়ও একই ব্যাপার, এখানে 150 টাকা না দেখিয়ে 147 টাকা দেখানো হয়েছে। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পারপিচুয়াল সিস্টেমে বিশেষ লক্ষণীয় বিষয়, পিরিয়ডিক সিস্টেমে পণ্য দ্রব্য ক্রয়কে 4 ফর এক্সপেন্স পারচেস নামে ডেবিট দেখানো হয়, কিন্তু পারপিচুয়াল সিস্টেমে পণ্য দ্রব্য ক্রয়কে 3 ফর অ্যাসেটস ইনভেন্টরি নামে অ্যাসেট বৃদ্ধি করে দেখানো হয়। আর তাই ফেরত দেওয়ার সময় ইনভেন্টরি অ্যাসেটকে ডিক্রিজ করে দেখানো হয়। আর লক্ষণীয় যে পারপিচুয়াল সিস্টেমে বিক্রয় করার সময় দুইটা জার্নাল হবে, একটা হচ্ছে সেলস প্রাইসে আর একটা হচ্ছে কস্ট প্রাইসে। তো আর ফেরত আসার সময়ও দুটা জার্নাল হবে, একটা হচ্ছে সেলস প্রাইসে আর একটা হচ্ছে কস্ট প্রাইসে। তো এখানে এটাই হচ্ছে ব্যাপার। আর আরেকটা লক্ষণীয় যে পারপিচুয়াল সিস্টেমে যদি আমরা নিট বেসিস হিসাবভুক্ত করি, তাহলে যদি বাট্টা সময়ের পরে যদি আমরা নিট বেসিস পরিশোধ করি, সেক্ষেত্রে আমরা যেহেতু কেনার সময় ইনভেন্টরি অ্যাসেটকে কম দেখিয়ে পরোক্ষভাবে বাট্টায় দেখিয়েছিলাম, তাই যেহেতু বাট্টাটা অর্জন করতে পারলাম না, তাই পরিশোধ করার সময় বাট্টা সময়ের পরে পরিশোধ করার সময় ইনভেন্টরি অ্যাসেটকে বৃদ্ধি করে দেখিয়ে সেই বাট্টা আয় বাতিল করা হয়। ইনভেন্টরি অ্যাসেট বৃদ্ধি করে দেখিয়ে পরোক্ষভাবে দেখানো বাট্টা আয়কে
বাতিল করে দেখানো হয়। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমরা এই জানলাম যে পারপিচুয়াল সিস্টেমে এবং পিরিয়ডিক সিস্টেমের মধ্যে কি পার্থক্য। এখানে তার মানে এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে তিনটা জিনিস লক্ষণীয়। এক হচ্ছে পদ্ধতি, আমরা কোন পদ্ধতিতে জার্নাল করব। এখানে নোটিসেবল মেটার টু ডু সাম, অঙ্ক করতে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে কোনো জায়গায় পার্সেন্টেজ অফ প্রফিট অর পার্সেন্টেজ অফ কস্ট গুডস সোল্ড বলা থাকে, বা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে সরাসরি অঙ্ক করতে বলে, সেক্ষেত্রে পারপিচুয়াল সিস্টেম করতে হবে, নতুবা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা জাবেদা করব। আর হচ্ছে ভিত্তি, দ্যাট মিন্স কুরাই অঙ্ক মোট ভিত্তিক, মোট ভিত্তিক গ্রস বেসিস না নিট বেসিস সেটা উল্লেখ না থাকলে অবশ্যই গ্রস বেসিস জার্নাল করতে হবে। তারপরে গাড়ি ভাড়ার ব্যাপারে এফওবি শিপিং পয়েন্ট লেখা থাকলে বায়ার পেজ দ্য ফ্রাইট কস্ট, ক্রেতা গাড়ি ভাড়া দেবে, আর এফওবি ডেস্টিনেশন লেখা থাকলে বিক্রেতা গাড়ি ভাড়া বহন করবে, বিক্রেতা তার বইতে গাড়ি ভাড়া প্রদানের জন্য জার্নাল দেখাবে। আর অনেক সময় এটা আমি পিরিয়ডিক সিস্টেমের ক্ষেত্রে উল্লেখ করেছি যে অনেক সময় গাড়ি ভাড়া ক্রেতা বিক্রেতা উভয় 50-50 ভাগ করে দিতে পারে, সেক্ষেত্রে বিক্রেতা যেটুক প্রদান করবে সে ডেলিভারি এক্সপেন্স দেখাবে, আর ক্রেতা যেটুক প্রদান করবে সেটা পিরিয়ডিক সিস্টেমে ফ্রাইটিন নামে এক্সপেন্স দেখাবে, আর পারপেচুয়াল সিস্টেমে ইনভেন্টরি অ্যাসেটকে বৃদ্ধি করে গাড়ি ভাড়া দেখাবে। তারপরে শর্ত এখানে ওই যে এর আগে বলেছি 210N30 যদি লেখা থাকে, তার মানে ক্রয় বিক্রয়ের পরবর্তী 10 দিনের মধ্যে ক্রেতা যদি ক্রয় বাবদ দেনা পরিশোধ করে দেয় তাহলে বাট্টা অর্জন করতে পারবে। তো এরকম আরও 6টি, দ্যাট মিন মোট 7টা শর্ত বইতে আলোচনা করা আছে। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে একটা জিনিস বাদ পড়েছে, যে হচ্ছে যে ইনভেন্টরির সাথে যে কস্ট অফ গুডস সোল্ডের সম্পর্ক, সেই বিষয়টা আমাদের এখানে বাদ পড়েছে। তো সেই জিনিসটা আমরা একটু এখন বাধ্য হয়ে আমরা লিখে বুঝে নিতে পারি। সামনে সাক্ষাৎ পাবো আশা করছিলাম, যেহেতু সাক্ষাৎ পেলাম না তাই আমরা এখানে একটা জায়গায় বুঝে নিতে পারি যে বিক্রি করার সময় আমরা এখানে সিনিয়র শিক্ষার্থীবৃন্দ কস্ট অফ গুডস সোল্ড সমান বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেস মাইনাস এন্ডিং ইনভেন্টরি। এটা আমরা জানি যে কস্ট অফ গুডস সোল্ড সমান বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেস মাইনাস এন্ডিং ইনভেন্টরি। তাহলে আমরা এখানে সংখ্যাগুলো লিখে নিলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে ধরো বিগিনিং ইনভেন্টরি 200 টাকা, পারচেস 600 টাকা, বাংলা হয়ে গেল, আচ্ছা হোক। আর এখানে সাপোজ আমরা ধরলাম যে এন্ডিং ইনভেন্টরি 150 টাকা, তাহলে আমাদের এখানে কস্ট অফ গুডস সোল্ড কত হয় 650 টাকা। তার মানে যখন হচ্ছে আমাদের বিগিনিং ইনভেন্টরি 200 টাকা আছে, পারচেস 600 টাকা, এন্ডিং ইনভেন্টরি 150 টাকা, তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড 650 টাকা। তো আমরা বলেছি যে বিক্রি করলে ইনভেন্টরি কমে যায়, ইনভেন্টরি কমলে কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যায়। তো আমরা দেখি এখানে দেখা যাচ্ছে যদি আমরা এখন এন্ডিং ইনভেন্টরি কমে যায়, তার মানে এন্ডিং ইনভেন্টরি যদি আমরা এখানে 100 টাকা করি, 150 টাকায় যদি স্থলে যদি আমরা 100 টাকা করি, তাহলে দেখা যাচ্ছে এখানে 800 টাকা, 100 টাকা তাহলে 700 টাকা, তাহলে কস্ট অফ গুডস সোল্ড বেড়ে 700 টাকা হয়ে যাচ্ছে। আবার বলছি, যখন আমরা বিক্রি করার সময় আমরা ইনভেন্টরি অ্যাসেটকে কমায় দেখাচ্ছি, তাহলে এখন আমাদের পূর্বে ছিল এন্ডিং ইনভেন্টরি 150 টাকা, তখন কস্ট অফ গুডস সোল্ড 650 টাকা। এখন যেহেতু আমরা বিক্রি করার সময় ইনভেন্টরি অ্যাসেট কমে যাচ্ছে, দ্যাট মিনস
150 টাকার জায়গায় 100 টাকা হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি দেখা যাচ্ছে কস্ট অফ গুডস সোল্ড হয়ে যাচ্ছে 700 টাকা। 200 প্লাস 600 800, 800 থেকে 100 বাদ দিলে 700। তার মানে এখানে প্রমাণ হলো যদি ইন্ডিং ইনভেন্টরি কমে যায় কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যায়। ইন্ডিং ইনভেন্টরি যেহেতু 50 টাকা এখানে কমিয়ে দেখানো হলো, তখন দেখা যাচ্ছে কস্ট অফ গুডস সোল্ড 50 টাকা বৃদ্ধি পাচ্ছে। ঠিক একইভাবে আমাদের যখন বিক্রয়কৃত পণ্য ফেরত আসবে তখন ইনভেন্টরি অ্যাসেট বৃদ্ধি পাবে, আর ইনভেন্টরি অ্যাসেট বৃদ্ধি পেলেই কস্ট অফ গুডস সোল্ড কমে যাবে। তো আমরা এখানে দেখাতে পারি যে ইন্ডিং ইনভেন্টরি বেড়ে গেলে কস্ট অফ গুডস সোল্ড কমে যায়। তার মানে এখানে যদি দেখা যাচ্ছে যদি ইনভেন্টরি বেড়ে যায়, সাপোজ 150 টাকার জায়গায় যদি 250 টাকা হয়ে যায়, যদি আমাদের বিক্রয়কৃত পণ্য ফেরত আসার পর ইনভেন্টরি বৃদ্ধি পেয়ে হয়ে গেল 250, তখন ঠিকই কস্ট অফ গুডস সোল্ড কমে যাবে। এখানে যেহেতু বিগিনিং ইনভেন্টরি 200, পারচেজ 600 800, আর ইন্ডিং ইনভেন্টরি 250, 800 থেকে 250 বাদ দিলে হয়ে যাবে 550 টাকা। তার মানে এখানে কি প্রমাণ হলো যে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার কারণে ইনভেন্টরি অ্যাসেট বেড়ে যাচ্ছে, আর ইনভেন্টরি অ্যাসেট 150 টাকার জায়গায় বেড়ে যখন 250 হয়ে যাচ্ছে তখন কস্ট অফ গুডস সোল্ড কমিয়ে 550 টাকা হয়ে যাচ্ছে। তো এখান থেকে প্রমাণ হয় যে ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস রিলেশনশিপটা হচ্ছে বিপরীত। ইনভেন্টরি অ্যাসেট যখন কমে যায় 150 টাকার জায়গায় 100 টাকা হয়ে যায়, তখন কস্ট অফ গুডস সোল্ড 650 টাকার স্থলে 700 হয়ে যায়। ইনভেন্টরি অ্যাসেট হ্রাস পাওয়ার কারণে কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যাচ্ছে। আবার একইভাবে যখন বিক্রয়কৃত পণ্য ফেরত এসে ইনভেন্টরি অ্যাসেট বৃদ্ধি পেয়ে যায়, 150 টাকার স্থলে 250 টাকা হয়ে যাচ্ছে, তখন কস্ট অফ গুডস সোল্ড কমিয়ে 550 টাকা হয়ে যাচ্ছে। তা স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস সোল্ডের সম্পর্কটা বিপরীতধর্মী। তাহলে আমরা স্নেহের শিক্ষার্থী আজকে আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম জার্নাল বুঝলাম। তো এখানে আমাদের বইতে কিভাবে আসলে বোঝানো হয়েছে সেই বিষয়টা দেখাচ্ছি একটু। যে বইতে যদি ডিটেলস থাকে, বইতে যদি ইংলিশের পাশাপাশি প্রয়োজন মাফিক বাংলা দেওয়া থাকে এবং গ্রামেটিক্যালভাবে যদি শেখানো থাকে, অবশ্যই বই থেকে শেখানো সম্ভব। সেটা আমি একটু দেখানো প্রয়োজন মনে করছি। এখানে আরেকটা জিনিস, এই চ্যাপ্টারে একটা বিশেষ আরেকটা জিনিস আছে এখানে আনা হয়নি, সেটা হচ্ছে এক নজরে ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা, পিরিয়ডিক এবং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, সেটা অ্যাট এ গ্লেন্স 2 পৃষ্ঠায় দেওয়া আছে। এখানে যেহেতু আমি আগের থেকে রেডি করে নেইনি, তাহলে শিক্ষার্থী এখানে আমি বইটা একটু দেখাচ্ছি যে আমরা যে ইতিপূর্বে প্রথম চ্যাপ্টারে যে আমরা যে গ্রামার অনুসারে লেনদেন বিশ্লেষণ অনুসারে আমরা যে জার্নাল সহজে শিখে নিতে পারি, দ্যাট মিনস অ্যানালাইসিস অফ ট্রানজ্যাকশন হয়ে গেলে যে জার্নাল 99% এবং অ্যাকাউন্টিং ইকুয়েশন 99% হয়ে যায়, সেটা এখানে দেখাচ্ছি। যে প্রথমে এখানে উদাহরণ দেখানো হয়েছে, এই যে পাশে অবজেক্ট নাম্বার, এখানে টিএন লেখা আছে, এটা মূলত অবজেক্ট নাম্বার হবে। যে উদ্দেশ্য নাম্বার দেওয়া আছে এবং কখন কোন জার্নাল হবে সে রিজনগুলো দেওয়া আছে। যেখানে পারচেজ ই প্লাস তাই ডেবিট, পারচেজ বৃদ্ধি পাচ্ছে কিভাবে, বাকিতে অ্যাকাউন্টস এল প্লাস ক্রেডিট। তাহলে ঠিক এখানে ধারাবাহিকভাবে অঙ্ক করে দেওয়া আছে, যে পাশে অবজেক্ট নাম্বার দেওয়া আছে এবং ডেবিট ক্রেডিটের কারণগুলো দেওয়া আছে। তো এখানে সব ধরনের অঙ্ক উদাহরণ দেওয়া হয়েছে যেন একজন শিক্ষার্থী বই থেকে ধারাবাহিকভাবে শিখে নিতে পারে। তো বই থেকে অবশ্যই শেখা যাবে, সেক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে বারবার একই কথা বলছি যে লেনদেন বিশ্লেষণ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্যাট মিনস লেনদেন বিশ্লেষণ ক্লিয়ার হলেই হিসাব বিজ্ঞানের 90% প্রত্যেকটা অধ্যায় ক্লিয়ার। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।